আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান এর দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ আমি রেখে রাখছি দ্বিতীয় অধ্যায় হচ্ছে গতি। আর এই টপিক গুলো নিয়ে আমি আলোচনা করবো রাশি, গতি, স্থিতি, প্রশ্ন কাঠামো, দূরত্ব, সরল, ত্বরণ। এই টপিক গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা এই গতি আর স্থিতি উদাহরণ দিয়ে শুরু করি, তাহলে তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। ধরো আমরা যদি আমাদের চারপাশ চিন্তা করি, এই চারপাশ চিন্তা করি, যেমন এই কলমটার সাপেক্ষে চারপাশ যদি চিন্তা করি, যেমন এই কলমটার সাপেক্ষে চারপাশ চিন্তা করলে আমাদের চেয়ার, টেবিল, বই, খাতা এগুলো স্থির আছে, এগুলো হচ্ছে স্থিতি। আবার এই কলমটার সাপেক্ষে চারপাশ চিন্তা করলে দেখা যাবে তোমার পাশ দিয়ে এক লোক হেঁটে যাচ্ছে বা একটা সাইকেল চালিয়ে এক লোক যাচ্ছে, সেটা হবে গতি বা গতিশীল বস্তু। তাহলে প্রশ্ন হতে পারে এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কেন বিবেচনা করেছে। এটার মূল কারণ হচ্ছে আমরা জানি সূর্য কি করে, সূর্যের চারপাশে পৃথিবী প্রতিনিয়ত ঘূর্ণায়মান। সূর্যের চারপাশে পৃথিবী যেহেতু ঘুরতেছে, তাহলে পৃথিবী ঘুরলে সকল বস্তু হচ্ছে কি গতিশীল। পৃথিবী ঘুরতেছে, আমরা যারা আছি আমরাও গতিশীল, এই কলমটাও গতিশীল, বই খাতাগুলো গতিশীল, চেয়ারও গতিশীল। এরকম একটা গতিশীল বস্তুর ভিতরে যদি আমরা আলাদা আলাদা করে গতি স্থিতি কল্পনা করতে যাই, তখন আমাদেরকে কি করতে হবে, একটা প্রসঙ্গ কাঠামো নিতে হবে। সেই প্রসঙ্গ কাঠামোটা হতে পারে এই কলমটা, হতে পারে প্রসঙ্গ কাঠামো। তুমি যে কোনো বস্তুকে, আমি একটা প্রসঙ্গ কাঠামো হতে পারি। ধরো এই কলমটার সাপেক্ষে আমি কি করব, তখন আমার চারপাশ চিন্তা করবো। চিন্তা করলে বললাম, ধরো চেয়ার স্থির আছে, তার মানে চেয়ার হচ্ছে কি স্থিতি। আবার এই কলমটার সাপেক্ষে চারপাশ চিন্তা করলে কি হবে, দেখা যাবে যে এক লোক হেঁটে যাচ্ছে তোমার পাশে, সে হবে কি গতি বা গতিশীল বস্তু। সেম ভাবে আমরা সংজ্ঞাগুলো এবার তাহলে দিই। গতি কাকে বলে? গতি হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে পরিপাশের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে, তখন তাকে গতি বলে। আবার বলি, সময়ের পরিবর্তনের সাথে পরিপাশের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে, তখন তাকে গতি বলে। আর স্থিতি কাকে বলে? তাহলে গতিটা আমরা আলোচনা করে ফেললাম, এবার স্থিতি। স্থিতি হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে পরিপাশের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে না, তখন তাকে স্থিতি বলা হয়। আবার বলি, সময়ের পরিবর্তনের সাথে পরিপাশের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে না, তখন তাকে স্থিতি বলা হয়। তোমরা সংজ্ঞাগুলো একটু পড়ে নিবে। এরপরে আমি বললাম এই কলমটা প্রসঙ্গ কাঠামো, তাহলে প্রশ্ন হতে পারে প্রসঙ্গ কাঠামো কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোন বস্তুর অবস্থান, গতি, স্থিতি ইত্যাদি নির্ণয় করা হয়। যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোন বস্তুর অবস্থান, গতি, স্থিতি ইত্যাদি নির্ণয় করা হয়, তাকে প্রসঙ্গ কাঠামো বলা হয়। সে দৃঢ় বস্তু কলম হতে পারে, মানুষ হতে পারে, খাতা হতে পারে, যে কোনো বস্তু হতে পারে। এরপরে আমাদের আছে রাশি। রাশি 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 কি আমরা পড়ে আসছিলাম, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। রাশি প্রধানত দুই প্রকার, আবার রাশি দিকের বিবেচনায় দুই প্রকার। রাশি দিকের বিবেচনায় দুই প্রকার বিবেচনায় দুই প্রকার দুই প্রকার এক হচ্ছে স্কেলার রাশি, দুই হলো ভেক্টর রাশি। এক হচ্ছে স্কেলার রাশি, দুই কি ভেক্টর রাশি। ভেক্টর রাশি স্কেলার রাশি কাকে বলে? যে সকল রাশিকে মান দিয়ে সম্পূর্ণভাবে প্রকাশ করা যাবে তাদেরকে স্কেলার রাশি বলা হয়। আর ভেক্টর রাশি কাকে বলে? যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন হবে, তাদেরকে ভেক্টর রাশি বলা হয়। স্কেলার রাশি উদাহরণ হতে পারে দৈর্ঘ্য, পথ, গতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা। ভেক্টর রাশি হতে পারে সরণ, বেগ, ত্বরণ, বল, তড়িৎ তীব্রতা। এগুলো হচ্ছে ভেক্টর রাশি। উদাহরণগুলো তোমরা পড়ে নিবে। মানে স্কেলার রাশির জন্য শুধু মান হলে যথেষ্ট, ভেক্টর রাশির জন্য মানও লাগবে, সাথে কি লাগবে, দিকও লাগবে। মানে ভেক্টর রাশির খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে। ধরো যদি স্কেলার রাশি হতে হয়, আমরা ধরো একটা বস্তুর দূরত্ব ধরে নিলাম 5, মানে এটা শুধু মান দিয়ে যথেষ্ট, মানে স্কেলার রাশি তখন পেয়ে যাবে। কিন্তু ভেক্টর রাশির ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ভেক্টর রাশি ধরো কোনো একটা ক্ষেত্রে মান পেলাম 5, তখন ভেক্টর রাশি পাওয়া যাবে। আবার ধরো তোমার মান নাই কিন্তু দিক আছে 5, তখন ভেক্টর রাশি পাওয়া যাবে। আবার ধরো দুইটাই পেলাম, মান ও দিক, তখন ভেক্টর রাশি পাওয়া যাবে। এটা হচ্ছে ভেক্টর রাশির একটা ইন্টারেস্টিং দিক। মানে দুইটা থাকলেও পাবো মান দিক, মান থাকলেও ভেক্টর রাশি পাওয়া যাবে, আবার দিক থাকলেও ভেক্টর রাশি পাওয়া যাবে। এবার আসো আমাদের পার্ট হচ্ছে দূরত্ব। দূরত্ব দূরত্ব কাকে বলে? দূরত্ব হচ্ছে কোন বস্তুর প্রাথমিক ও শেষ অবস্থার মধ্যবর্তী পথকে দূরত্ব বলা হয়।
কোন বস্তুর প্রাথমিক ও শেষ অবস্থার মধ্যবর্তী পথকে দূরত্ব বলা হয়। দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করে। কি দিয়ে প্রকাশ করে? ডি। একক আমরা সংক্ষেপে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে। দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করে, একক হচ্ছে মিটার, মিটার হচ্ছে এম। দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করে, একক মিটার, মিটার হচ্ছে কি এম। এবার সরণ, সরণ কি? সরণ হচ্ছে, আচ্ছা দূরত্ব লিখে নি, মোট পথ সামনে দিয়ে একটু লিখে নি, মোট পথ, একটু পর বুঝাচ্ছি এটা। সরণ, সরণ হচ্ছে সংক্ষিপ্ত পথ, সংক্ষিপ্ত পথ হলো সরণ। সরণকে প্রকাশ করে এস দ্বারা, একক হচ্ছে মিটার। সরণকে প্রকাশ করে এস দ্বারা, একক মিটার। দূরত্বকে প্রকাশ করে ডি দ্বারা, একক হচ্ছে মিটার। সরণ কাকে বলে? নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থার পরিবর্তনকে সরণ বলে। এখন দূরত্ব সরণটা আমরা একটু নির্ণয় করে তোমাদেরকে দেখাবো কিভাবে দূরত্ব সরণ নির্ণয় করতে হয়, সেটা একটু আমরা নির্ণয় করব। ধরো একটা বস্তু এ থেকে বি তে রওনা দিল, এ থেকে বি তে গেল, এ থেকে বি হচ্ছে 5 মিটার। তাহলে তোমাদের বলা হয়েছে দূরত্ব কত, সরণ কত। দূরত্ব 5, সে 5 মিটার হাঁটলো। সরণ হচ্ছে তার অবস্থান, সে এখন কোথায় আছে? সে আছে কোথায়? বি তে, মানে সরণ হবে 5 মিটার। এবার আসো আমরা এভাবে করে আঁকি। একটা বস্তু এ থেকে বি তে গেল, আবার বি থেকে ধরো সে কোনো কারণে সি তে চলে আসলো, এটা আছে 5 মিটার, এটা আছে 4 মিটার। এইদিকে একটা রাস্তা ছিল এরকম করে, সেটা ছিল 3 মিটার। তোমাদের বলা হয়েছে দূরত্ব কত আর সরণ কত। দূরত্ব হচ্ছে কত? দূরত্ব হচ্ছে মোট পথ, মানে সে 5 মিটারও হাঁটলো, 4 মিটারও হাঁটলো, মানে 5 + 4 অর্থাৎ 9 মিটার। সরণ হচ্ছে কত? সরণ হবে এই 3 মিটার, মানে যেটা সংক্ষিপ্ত পথ 3 মিটার, মানে সে চাইলে এই 3 মিটার দিয়ে হেঁটে আসতে পারতো। আশা করি বুঝতে পারছো। দূরত্ব হচ্ছে মোট পথ, সরণ হচ্ছে কি সংক্ষিপ্ত পথ। এবার আসো আমরা চিত্রটা যদি এভাবে করে আঁকি। ধরো এখান থেকে এক লোক বি তে গেল, এ থেকে বি, বি থেকে সি তে আসলো, সি থেকে আবার ডি তে আসলো, মানে এ থেকে বি 5 মিটার, বি থেকে সি 4 মিটার, সি থেকে ডি ধরো 3 মিটার। এখন এখানে একটা পথ ছিল, যেটা ছিল ধরো এটা ছিল 4 মিটার। এখন 4 মিটার 4 মিটার দিনে আমরা 2 মিটার লিখি। এখন আমরা বলা হয়েছে দূরত্ব কত আর সরণ কত, এটা তোমরাই নিজেরাই বলতে পারবো। বলো তো দূরত্ব কত? দূরত্ব হচ্ছে সে 5 মিটার হাঁটলো, 4 মিটার হাঁটলো, 3 মিটার হাঁটলো, তাহলে 5 + 4 + 3, 9, 10, 11, 12 মিটার। আর সরণ হচ্ছে সংক্ষিপ্ত পথ। সংক্ষিপ্ত পথ মানে এই পথ ধরেও সে আসতে পারতো, মানে সরণ হচ্ছে কত? 2 মিটার। আশা করি বোঝা গেছে। এরপরে আসি আমরা, ধরো এই চিত্রটাই আমরা দিলাম। বস্তুটি ধরো কোনো কারণে একটা বস্তু এ থেকে বি তে গেল, আবার বি থেকে সি তে গেল, সি থেকে ডি তে গেল, আবার ডি থেকে সে এ তে ফিরে আসলো, যে কোথায় এতে ফিরে আসলো। এটা ছিল ধরো 3 মিটার। এখন তোমার বলা হয়েছে দূরত্ব কত আর সরণ কত। মানে সে একটা অবস্থা থেকে রওনা দিয়ে আবার তার পূর্বের অবস্থায় কি করছে? সে ফিরে আসছে। তখন দূরত্ব হবে, সে তো পুরা পথ রাস্তা হাঁটছে, 5 + 4 + 3 + 3, 4, 5, 9, 10, 11, 13, 14, 15। সরণ কত হবে? সরণ হচ্ছে 0। কোন একটা বস্তু যদি তার পূর্বের অবস্থা থেকে রওনা দিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, তখন তার সরণ থাকে না। সরণ হবে কত? 0 মিটার। এবার আমরা আলোচনা করব বেগ নিয়ে। বেগ না, আমরা দ্রুতি নিয়ে আলোচনা করি আগে। দ্রুতি, দ্রুতি কাকে বলে? দ্রুতি হচ্ছে সময়ের সাথে কোন বস্তুর, একটু সংজ্ঞাটা লিখিনি, কোন বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে, সময়ের সাথে কোন বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে দ্রুতি বলে। দ্রুতি বলে। আচ্ছা, সময়ের সাথে কোন বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে দ্রুতি বলে। অবস্থা কি? অবস্থা হচ্ছে ডি, আর হার মানে কি? ফিজিক্সে হার মানে টি দিয়ে ভাগ, মানে সময় দিয়ে ভাগ, তাকে বলা হয় দ্রুতি। দ্রুতি মানে হচ্ছে ভি। দ্রুতি মানে কি? ভি। আবার বলতেছি, অবস্থা হচ্ছে ডি, হার মানে সময় দিয়ে ভাগ, আর তাকে বলে দ্রুতি। দ্রুতি হচ্ছে কি? ভি।
তো অবস্থা আমরা লিখে দিলাম ডি, হার মানে টি দিয়ে ভাগ করে দিলাম, তাকে বলে ধ্রুতি, ধ্রুতি মানে ভি, ভি ইকুয়াল টু ডি বাই টি, মানে সংজ্ঞা থেকে আমরা সূত্রটা বের করতে পারি। দূরত্বের একক হচ্ছে মিটার, মিটার লিখে দিলাম। সময়ের একক হচ্ছে সেকেন্ড, আমরা এটা আগে পড়ে আসছি। সেকেন্ড যদি নিচ থেকে উপরে ওঠে সেকেন্ড ইনভার্স 1 হবে, মানে মিটার পার সেকেন্ড। ইনভার্স 1 নির্দেশ করতে এস কোথায় আছে? নিচে আছে, এভাবে করে করতে হবে। আশা করি বুঝতে পারছো। ধ্রুতি দুই প্রকার, সুষম ধ্রুতি, অসম ধ্রুতি। এই বিষয়গুলো তোমরা বাসায় একটু দেখে নিবা। এবার আসলে আমরা বেগ কাকে বলে সেটা একটু লিখি। বেগ, বেগ কাকে বলে? সময়ের সাথে, সময়ের সাথে কোনো বস্তুর, একটু এখান থেকে লিখে নিই, এটা কাটে না। সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে, সরণের হারকে হারকে বেগ বলে। সময়ের সাথে কোনো বস্তুর সরণ হারকে কি বলে? বেগ বলা হয়। তাহলে সরণ হচ্ছে কি? সরণ হচ্ছে এস। আর ফিজিক্সে হার মানে কি? হার মানে সময় দিয়ে ভাগ, তাকে বলে বেগ, বেগ হচ্ছে কি? ভি। তাহলে আমরা যদি সূত্রটা একটু দাঁড় করাই, সরণ এস, হার মানে সময় দিয়ে ভাগ, তাকে বলে বেগ, বেগ হচ্ছে ভি, ভি ইকুয়াল এস বাই। সরণের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, সেকেন্ড নিচ থেকে উপরে উঠলে এস ইনভার্স 1, অর্থাৎ বেগের একক হচ্ছে কি? মিটার পার সেকেন্ড। মানে এস নিচ থেকে উপরে উঠছে, এই জন্য ইনভার্স কে 1, ইনভার্স 1 নির্দেশ করতেছে এস কোথায় আছে? নিচে আছে। বেগ আবার দুই প্রকার, একটা হচ্ছে সুষম বেগ, অসম বেগ। তোমরা সংজ্ঞাগুলো দেখে নিবা। আমি এই জিনিসটা আরেকবার একটু বলি। সরণ হচ্ছে এস, তাহলে এস বসালাম। ফিজিক্সে হার মানে হচ্ছে টি দিয়ে ভাগ, তাকে বলে বেগ, ভি ইকুয়াল টু এস বাই টি। আমরা আজকে আরেকটা সংজ্ঞা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণ, ত্বরণ কি? ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলে? সময়ের সাথে কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আমরা একটু লিখে নিই, একটু ভুল হয়েছে। কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলা হয়। ভুল হয় না, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, এভাবে লিখলেও হবে। তো আমরা একটু এটা একটু দেখে নিই। আমাদের বেগ আছে দুইটা, একটা হচ্ছে আদি বেগ ইউ, আর একটা হচ্ছে শেষ বেগ হচ্ছে ভি। তো বেগ বৃদ্ধি কি হবে? আমরা একটু যদি এভাবে করে চিন্তা করি, ধরো আমাদের কাছে এরকম একটা বস্তু ছিল যার দৈর্ঘ্য ছিল 5 মিটার। এখন কেউ এটারে ধরো টানলো, টেনে এর দৈর্ঘ্য বানাই দিল 7 মিটার। তোমাদের বলা হয়েছে দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হয়েছে, তখন তুমি কি করবে? 7 থেকে 5 বিয়োগ করবা। মানে আমি তো এমনি নরমালি বলবো 2, তবে 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 2 মিটার। মানে শেষটা থেকে আদিটা কি করছি? আমরা বিয়োগ করছি। সেম ভাবে এটা বেগ বৃদ্ধি মানে ভি থেকে আমরা কি করবো? ইউটাকে বিয়োগ করবো। আশা করি বুঝতে পারছো। মানে শেষেরটা থেকে প্রথমটা বিয়োগ। তো ভি মাইনাস ইউ, বেগ বৃদ্ধি আমরা লিখে নিই ভি মাইনাস ইউ। আর ফিজিক্সে হার মানে আমরা তো আগেই বলছি সময় দিয়ে ভাগ, তাকে ত্বরণ বলে, ত্বরণ হচ্ছে এ। তো বেগ বৃদ্ধি আমরা লিখে নিই ভি মাইনাস ইউ, হার মানে টি দিয়ে ভাগ, তাকে বলে ত্বরণ, ত্বরণ হচ্ছে এ হলো ভি মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউ বাই ইউ, এটা হচ্ছে বেগ, বেগের একক মিটার পার সেকেন্ড। সময়ের একক হচ্ছে সেকেন্ড, সেকেন্ড যদি নিচ থেকে উপরে উঠে, আগে ছিল ইনভার্স 1 একটা, এখন হবে ইনভার্স 2 দুইটা, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ হচ্ছে এ, একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এই অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ, মানে এই পার্টে, প্রথম পার্টে কয়েকটা বিষয় পড়ছি, সেটা একটু আমরা একটু লিখে দিই শর্টকাটে। ধরো আমরা পড়ছিলাম দূরত্ব, দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করে একক মিটার। সরণ, সরণকে এস দ্বারা প্রকাশ করে একক মিটার। ধ্রুতি, ধ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করে একক মিটার পার সেকেন্ড। বেগ, বেগকেও ভি দ্বারা প্রকাশ করে একক মিটার পার সেকেন্ড। ত্বরণ, ত্বরণকে দ্বারা প্রকাশ করে একক মিটার পার সেকেন্ড স্কয়ার। এই মোটামুটি আমাদের এই এককগুলা এই অংশে মুখস্থ করতে হবে। আজকের জন্য এই পর্যন্তই প্রথম পার্টে। আগামী দিন আমি দ্বিতীয় পার্ট আলোচনা করব। তোমরা ক্লাসগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখবে, ইনশাআল্লাহ আশা করি ভালো করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।